নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি মৌসুমী। আজ 4 জুলাই, রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের ঠিক 2 মাস পূর্তি আজ। এই 2 মাস রাজ্য, রাজনীতি, রাজ্যের মানুষ মানে আপনারা কেমন আছেন সেই সব নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা, একটু গল্প। আমাদের সাথে আজকে স্টুডিওয়ে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর পার্থপ্রসাদ চট্টোপাধ্যায়। এই 4 মে থেকে 4 জুলাই, এই যে 2 মাসের সফর, রাজ্যের 2 মাসের সফর, রাজ্যের মানুষের এবং রাজনীতিরও, দেখে কি মনে হচ্ছে? পালা বদলের পরে 4 মে থেকে যে একটার পর একটা চমক শুরু হয়েছে, তা কিন্তু অদ্যাবধি একই রকমভাবে চলছে আর কি। তা নিয়ে চমক আছে, নতুন নতুন চিন্তা, উদ্ভাবনী, ঘটনাক্রম সব মিলে একটা যাচ্ছে তাই পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে। যখনই পালাবদল হয় বা নির্বাচনের ফলাফল, সবার একটা আগ্রহ থাকে মুখ্যমন্ত্রী কে হবেন, তার মন্ত্রিসভায় কারা আসবেন। এবারের আগ্রহটা একটু অন্য ছিল, কি মনে হয় সেটা নিয়ে? না, অন্যরকম আগ্রহ ছিল এরকম নয়, সেটা তৈরি করে দেওয়া হয়েছে মানে পশ্চিমবঙ্গের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পরেই বিরোধী শিবিরও শুরু হলো জল্পনা যে কে বিরোধী দলনেতা হবেন। এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে যে মিটিং করলেন, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম উঠে এলো বিরোধী দলনেতা হিসাবে। তা বিধানসভাতে পাঠানোও হলো, কিন্তু তারপরেই দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের অন্দরেই কেউ কেউ বললেন যে সেই প্রক্রিয়াটা নাকি ঠিক ছিল না। শুধু তাই না, কেউ কেউ এমনও বললেন যে তারা নাকি ওই দিন ছিলেনই না, অথচ তাদের নামে সই হয়ে গেছে। তো এই সব মিলিয়ে একটা জটিলতা তৈরি হলো। কেউ বললেন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন, সেই প্রক্রিয়াটাই নাকি ভুল ছিল। তাই নিয়ে সমস্যা তৈরি হলো। সব মিলিয়ে বিভিন্ন রকমের সমস্যা। থানায় এফআইআর হলো, সিআইডি তদন্ত করা শুরু করলো, এবং তারপরেই আমরা দেখলাম যে বিরোধী দলনেতা হঠাৎ চেঞ্জ হয়ে গেলেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের বদলে তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিই নাকি বিরোধী দলনেতা হয়ে গেলেন। মানে আমি বুঝলাম না যে দলটা তো তৃণমূল, মানে বিরোধী দল তো তৃণমূল, সেখান থেকে সাসপেন্ডেড একজন তিনি বিরোধী দলনেতা, এবং তার সঙ্গে নাকি অনেকেই জোট মারতে আরম্ভ করলেন। কিভাবে সম্ভব হলো? এটা তো প্রশ্ন। একদমই, এই প্রশ্নটা তো আসবেই। এবং তিনি শুধু তৃণমূল থেকেই বহিষ্কৃত নন, তিনি তার আগের দল বামফ্রন্ট, সেখান থেকেও বহিষ্কৃত, এবং তার ছত্রছায়া থাকতে চাইছে বাকি নেতারা যারা এতদিন তৃণমূলের ছত্রছায়া ছিল। প্রথমত এটা একটা খুব মজার ব্যাপার। কিছুদিন আগে আমরা দেখলাম যে একটি হোটেলে কোনো একটা প্রোগ্রাম হয়েছিল তৃণমূল কংগ্রেসের কিছু বিক্ষুব্ধ নেতাদের বা এমএলএদের নিয়ে। তারপরে প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে কোনো একজন সাংবাদিকের উত্তর দিতে গিয়ে এখন যিনি বিরোধী দলনেতা হয়েছেন সেই ঋতব্রত বললেন, কি অভিষেক বলে, তারপরে অদ্ভুত মুখভঙ্গি করে, অঙ্গভঙ্গি করে তিনি বললেন সময় নষ্ট করে লাভ নেই। অভিষেকবাবু শুনতে পাচ্ছেন? আপনি তো এনেছিলেন জামাই আদর করে। সিপিএম এর রাজ্যসভার এমপি, সুবক্তা হিসেবে একটা সময় পরিচয় ছিল, কিন্তু তার অনেক রকমের ভিডিও টিডিও আমরা দেখেছি, ভাইরাল হওয়া ভিডিও, যেগুলো মানে এই ক্যামেরার সামনে বলতেও রুচিতে বাধে। বাঙালি হিসেবে তো একটা রুচি আছে, সেটা বলতে পারছে, তার বাধেনি। তিনি এমন সব ভিডিও ভাইরাল হয়েছিল আর কি। তাকে তো অভিষেকবাবু আপনি নিয়ে এলেন জামাই আদর করে। নিয়ে এলেন না শুধু, তিনি পিসিকে কনভিন্স করে রাজ্যের আইএনটিটিউসির দায়িত্ব দিয়ে দিলেন, রাজ্য সভাপতি বানিয়ে দিলেন, রাজ্যসভার সাংসদ বানিয়ে দেওয়া হলো। এবং তারপর এই বিধানসভার টিকিট কে দিল? আপনি তো দিলেন অভিষেকবাবু। কেন দিলেন? মানে এইরকম বিশ্বাসঘাতক, বেঈমান, মানে বিশ্বাসঘাতক বা বেঈমানির থেকে বড় খারাপ কিছু
একটা মানুষের জীবনে ঘটতে পারে আমার জানা নেই, কিন্তু আপনারা কি বলেন? মানে আমরা অনেক সময় বলি যে চোর সে খারাপ, খুবই খারাপ, তো চোর তো অভাবেও করে স্বভাবেও করে, মানে অনেক সময় অভাবেও চুরি করতে হয়। যিনি খুনি, খুব অন্যায়, খুন করা মানে ফাঁসি পর্যন্ত হতে পারে, যাবজ্জীবন হতে পারে, কিন্তু খুনটা তো কোথাও অনেক সময় উপায় থাকে না, নিজেকে বাঁচাতেও অনেক সময় খুন করে ফেলতে হয়। কিন্তু বেঈমানি আর তার কোনো মাপ নেই। কিন্তু বিশ্বাসঘাতক সে যেই হোক না কেন, অভিষেকবাবু আপনার মনে নেই তার বিরুদ্ধে তো, এই ঋতব্রতর বিরুদ্ধে তো এর আগে অভিযোগ ছিল, বামফ্রন্টের অভিযোগ ছিল, তিনি রাজ্যসভায় এমন এমন কাজ করেছেন, সেটাও বিশ্বাসঘাতকতা ছিল। সেই বিশ্বাসঘাতকতার কারণেই তাকে রাজ্যসভা এমপি থাকাকালীন অবস্থায় দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, যে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ইতিহাসের পুনরাবৃত্তি আবার। কিন্তু সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যে সংখ্যক বিধায়ককে নিয়ে বেরিয়েছিলেন, সেই সংখ্যাটা দিনে দিনে বাড়তে থেকেছে। এবং কেন তার সাথে সবাই এভাবে চলে যাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস বলতে আমরা যেটাকে বলতাম, সেই তৃণমূলটা কোথাও মুছে যাচ্ছে বা মুছে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও কি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত ছিল বা আছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে 10খানা কর্মী কোনোদিন হাঁটেনি আজ অব্দি, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই রকম এমএলএরা, এই রকম নেতারা এই পরিস্থিতিতে যদি কালকে আবার ভোট হয়, জামানত বাঁচাতে পারবে তো? জামানত বাঁচাতে পারবে না। আজকে না সোশ্যাল মিডিয়ার যুগ, একটু চোখ খুলে দেখো সোশ্যাল মিডিয়ায় এদেরকে নিয়ে কি বলছে এলাকার কর্মীরা। তারা মনে করছেন তারা এখন ভালো আছেন, আরামে আছেন, অফিসে বসছেন, এসির হাওয়া খাচ্ছেন, ফুরফুটে মেজাজে আছেন, হাসি ঠাট্টা করছেন, গল্প করছেন, রোজ প্রেসের সামনে বাইট দিচ্ছেন, তার মুখটা বড় করে দেখা যাচ্ছে। এলাকায় যাক না। আমি তোমাকে বলছি মৌসুমী, এই যার কথা তুমি বললে, তিনি বা তার সঙ্গে যারা আছেন, আচ্ছা তারা পশ্চিমবঙ্গে তার নিজস্ব বিধানসভা অঞ্চলে একটা প্রোগ্রাম করতে দেখেছো? আমাকে দেখাও তো, যে তারা রেগুলারলি তাদের বিধানসভায় তাদের কর্মীদের নিয়ে প্রোগ্রাম করছেন। তাদের দল তো হেরে গেছে, তারা তো শাসক নয়। কর্মীদেরকে চাঙ্গা করার জন্যে, কর্মীদের মনোবল বাড়ানোর জন্যে তারা পার্টি অফিসে রোজ, নিজেদের এলাকার পার্টি অফিসে রোজ বসছেন। তো দেখাও তো। আমি বলছি একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, কুচবিহার থেকে কাকদ্বীপ, বালুরঘাট থেকে বনগাঁ, গঙ্গারামপুর থেকে গোসাবা, যেখানে যারা আছেন আমাকে একটু দেখাও তো, তারা নিজেদের বিধানসভায় নিজেদের কর্মীদের সাথে কিভাবে বসতে পারছেন, কিভাবে হাঁটছেন, কিভাবে চলছেন। আমরা দেখেছি, ভালো হোক মন্দ হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছিলেন, সোনারপুরে নেমেছিলেন, তার উপর আক্রমণ হয়েছিল। কারা আক্রমণ করেছেন? আইন আছে, আইন বলবে, সঠিক পর্যালোচনা হলে নিশ্চয়ই বেরোবে। তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকতেই পারে, বিরোধী দলদের ক্ষোভ থাকতে পারে, নিজের দলের কারো ক্ষোভ থাকতে পারে, তিনি মাঠে নেমেছিলেন। কুণাল ঘোষকে আমরা দেখছি রেগুলার প্রোগ্রাম করার জন্যে। উত্তর কলকাতার নিজের অঞ্চলে কুণাল ঘোষ প্রোগ্রাম করেছেন, এর মধ্যে আমরা দেখেছি। কিন্তু আমি বলছি এই লোকগুলো একটু আমাকে দেখাও তো যে তারা রেগুলার প্রোগ্রাম করেছেন। এই 2 মাসে 5টা প্রোগ্রাম করেছে। তারা কি করছেন? তারা হোটেলে যাচ্ছেন, তারা বিধানসভা অলিন্দে ঘুরছেন, তারা তৃণমূল ভবন দখলের কথা ভাবছেন। তারা কি তারা তো জনপ্রতিনিধি, তারা বিধানসভায় জিতেছেন, তারা একটি অঞ্চলের অভিভাবক। তুমি ঋতব্রতর কথা বলছো, ঋতব্রতর সাথে কটা বিধায়ক আছে সেটা বলছো। আমি বলছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পর যতবার দিল্লিতে গেছেন, শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেছেন, বিধানসভায় গেছেন, তৃণমূল ভবনে গেছেন, উলুবেড়িয়া পূর্বে কি গেছেন? তিনি কি উলুবেড়িয়া পূর্বে তার বিধানসভা অঞ্চলের কর্মীদের সাথে কটা মিটিং করেছেন? সুন্দর জামা কাপড় পরে মিডিয়ার সামনে বড় বড় লেকচার মারাটা একরকম,
আর এই রকম পরিস্থিতিতে নিজেদের কর্মীদের পাশে থাকাটা একরকম, আমি ঘুরিয়ে বলছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উলুবেড়িয়ায় গেলে তার কর্মীরা তার সঙ্গে আছে তো? তুমি বলছো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে 60 জন আছে, 62, 65, 70 হোয়াটএভার, খুব বেশি হলে তো বলবে 80, মানে ঋতব্রতের সাথে আরো 79, কারণ 80টাই তো সিট জিতেছে, তাহলে ওনার সঙ্গে ম্যাক্সিমাম 79 জন। কিন্তু আমি বলছি যে ঋতব্রতের সাথে 500 জন কর্মী বেরোবে তো? যে কর্মীদের নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়াতে ভোটের আগে প্রচারে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই কর্মীদেরকে নিয়ে মিছিল করতে পারবেন? যে সাধারণ মানুষরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, যদি যদি তার ভোট হয়ে থাকে, যদি রিগিং হয়ে থাকে আমি জানি না, আর যদি ভাবি যে না সাধারণ মানুষ ভোট দিয়ে দিয়েছেন, তাহলে সেই মানুষেরা এখনো ভোট দেবেন তো? এখনো তার সাথে আছেন তো? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এবারে আমি ঘুরিয়ে তোমার কথা বলি যে তুমি বলছো যে এই এতগুলো মানে 20, 22, 25, 30, 35 করে একটা বহিষ্কৃত তৃণমূলের নেতা বিধায়ক, তার সাথে সবাই কেন? আমি বলছি যার সাথে সাধারণ মানুষ নেই, যার নামে কোনো স্লোগান হয়নি কোনোদিন, তার সাথে বিধায়করা কি থাকতে পারে? তুমি বলবে আছে, পেছনে কারো অঙ্গুলি হিলন নেই তো? এটা আমার একটা প্রশ্ন মাথায়। ঠিক, মানে এই প্রশ্নটা দিয়েই তো আমি শুরু করেছিলাম যে কোথাও কি তাহলে অন্য কিছুর ইঙ্গিত রয়েছে? মানে এই যারা বেরিয়ে যাচ্ছেন, দিনে দিনে সংখ্যাটা বাড়ছে, তারা একটা বেরিয়ে কোথা থেকে বেরোচ্ছেন? আদি তৃণমূল বা কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, যেটাকে আমরা জেনে এসেছি এতদিন। তৃণমূল কংগ্রেস একটাই জেনেছিলাম, এখন সেটা ভাগ হয়েছে। এবং তারা বেরিয়ে গিয়ে প্রত্যেকেই একটা কমন কথা, দুর্নীতির অভিযোগ তুলছে, যেটা তাদের এতদিন মনে হয়নি। মানে কেন এই দিনটা বা এই পরিস্থিতিটা কেন আসছে? হ্যাঁ, মানে বেরিয়ে যাচ্ছেন তারা মমতা এবং অভিষেক তৃণমূল থেকে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন, এবং একদম ঠিক বলেছে যে দুর্নীতির অভিযোগ তুলে তারা বেরিয়ে যাচ্ছেন। তাদের অনেকগুলো অভিযোগ আছে। একটা অভিযোগ হচ্ছে দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি। দ্বিতীয় অভিযোগ কি না, দলে কথা বলার জায়গা নেই, কথা বলার জায়গা ছিল না। আমার দুটো বক্তব্য যে দুর্নীতি কবে হয়েছে, চৌঠা মের পরে না আগে? কি চৌঠা মের আগে দুর্নীতি হয়েছিল না চৌঠা মের পরে দুর্নীতি? কোন দুর্নীতির কথা এনারা বলছেন? এনারা তো দীর্ঘদিনের দুর্নীতির কথা তুলে। চৌঠা মের আগে না চৌঠা মের পরে? চৌঠা মে আগের তো ভালো কথা। চৌঠা মে আগের মানে 23শে এপ্রিলের আগের না 23শে এপ্রিলের পরের? অবশ্যই আগে, 23শে এপ্রিলের আগের। তো আপনারা তো হয় 23শে এপ্রিল অথবা 29শে এপ্রিলের জন্য কন্টেস্ট করেছেন, করতেন না। যখন আপনারা প্রার্থী পদ পাচ্ছিলেন, আমি ধরে নিচ্ছি যে আপনাদেরকে জবরদস্তি প্রার্থী করা হচ্ছিল, হতেই পারে। ওরা তৃণমূল কংগ্রেস প্রার্থী পাচ্ছিল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রার্থী ছিল না, কোনো ব্যক্তি ছিল না, কোনো নেতা ছিল না, জোর করে আপনাদেরকে প্রার্থী করছিল, আপনারা হতেন না, রিফিউজ করতেন। অসুবিধার কি ছিল? যে না এত দুর্নীতি হয়ে গেছে, আমরা এই দলে প্রার্থী হব না, তাহলে আমাদের গায়ে কালি লাগবে, বলতে পারতেন, ভালো লাগতো তো, মনে হতো হ্যাঁ বুকের পাটা আছে, দম আছে। চৌঠা মে রেজাল্ট বেরোনোর পর শাসক বিরোধী হয়ে গেছে, তারপর নাটক হচ্ছে, মানুষ কিছু বোঝে না, আপনারা একা চালাক, 2 লাইন কবিতা বললে, 2 লাইন ইংরেজি ঝাড়লে অনেক বেশি বুঝে যান, আর মনে করেন সাধারণ মানুষ একেবারে বোকা, কর্মীরা কিচ্ছু বোঝে না, শুধু আপনারা বোঝেন। পারফিউম লাগিয়ে ঘুরে বেড়ালে, ভালো ভালো জামা কাপড় পরলে সব বুঝতে পারেন। এটা হয়? কোথায় ছিলেন আপনারা যখন প্রার্থী হচ্ছিলেন? কোথায় ছিলেন? কোথায় ছিল? ক্যামাক্সিটে গিয়ে তো পড়ে থাকতে বলে শোনা যায়। একটা টিকিটের জন্য ক্যামাক্সিট শুধু না, যাকে পারবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। এরকমটাই তো আমরা কান পাতলে শুনতে পাই দলের অন্দরে। তারা আজকে বলছেন, তারা আজকে পাল্টি খাচ্ছেন, কিন্তু এই মানুষগুলো একের পর এক দিনের পর দিন নেতাদেরকে ধরেছেন একটা টিকিট পাওয়ার জন্যে। ধরো তো মৌসুমী, এটা ভাবো, এটা কল্পনা করো যে চৌঠা মে বিপুল সংখ্যক গরিষ্ঠতা নিয়ে তৃণমূল ফেরত এলো, মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার মুখ্যমন্ত্রী হলেন, যার নেপথ্য কারিগর
এই এনারাই তো বলতেন, কাকে বলতেন? নেপথ্য কারিগরকে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমনটা আগের ভোটগুলোতে ঘটেছে। 21-এ হয়েছিল, 24-এ হয়েছিল, 23-এ হয়েছিল, 26-এ দল হেরে গেছে, তাই তারা ভালো হয়ে গেছেন, বাকিরা খারাপ। তো খারাপদের কাছে আপনারা তো যেতেন কেন? কেউ কেউ বলেছেন যে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতেই হতো চাকরদের মতো। যেতেন কেন? কে মাথার দিব্যি দিয়েছিল? যদি আপনার মনে হয় 4 ঘন্টা 5 ঘন্টা বসবো না, দল ছেড়ে দিন। কে মাথার দিব্যি দিয়েছিল দল করতে হবে? ছেড়ে দিতেন দল, তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিতেন, বা তখন বলতেন নতুন তৃণমূল, নতুন তৃণমূল বলে তো নতুন করে প্রার্থী হতেন, তারা অন্য দলের হয়ে প্রার্থী হতেন। দেখতাম আমরা যে আপনারা ভালো তৃণমূল হয়ে ভোটে লড়তেন, জিতে আসতেন, মানুষ আপনাদেরকে ম্যান্ডেট দিত, মানুষের ম্যান্ডেটে জিততেন, আপনারা আপনাদের নামে জিততেন, আপনারা আপনাদের ক্ষমতায় জিততেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করতে হলো কেন এই ভোটে? যারা এখন বড় বড় কথা বলছেন বিধায়ক হয়ে, তারা প্রত্যেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এপ্রিল মাস অব্দি ভোগ করেছেন, ব্যবহার করেছেন। অস্বীকার করবেন কি করে? সাধারণ মানুষ বুঝতে পারছে না, তোমার মনে হয়? তাহলে এই যে 4 তারিখের পরের থেকে যে পালাবদল, তাহলে এই পুরোটার পেছনেই কি এই চাওয়া পাওয়া, বা আমি কতটা পেয়েছিলাম, আমি কতটা পেতে পারি, কোথায় গেলে বেশি ভালো থাকতে পারি, কোথায় গেলে ভালো তৃণমূল হতে পারি, সবটাই কি এই কোশ্চেনের উপর দাঁড়িয়ে আছে? তাহলে অনেকটাই। আমি একটা বিষয়ে একমত নই যে ভালো তৃণমূল হতে পারি মানে তারা তৃণমূল কিনা সেটারই তো এখনো পরীক্ষিত নয়। তারা তৃণমূল এটা দাবি করছেন, তারা ভালো হতে পারেন কিনা এটা একটা প্রশ্ন, যে আমরা ওয়াশিং মেশিনে কেচে ভালো হয়ে বেরোতে পারলাম কিনা, ভালো রাজনৈতিক নেতা হতে পারলাম কিনা। মুশকিল হলো এই নেতাগুলোই তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এতদিন ছিলেন। তারা যদি বলেন যে দুর্নীতি দলের মধ্যে হয়েছে, তাহলে সেই দুর্নীতির ভাগীদার তো তারাও। 4 মের আগে বা 23 এপ্রিলের আগে যে দুর্নীতিগুলো হয়েছে, তারা বলছেন দুর্নীতি হয়েছে, এবং তারা ওই দলের মধ্যে ছিলেন। তাহলে কি করে তারা বলছেন তারা দুর্নীতির ভাগীদার নন? কে কে ভাগীদার নন আর কে কে ভাগীদার, এটাই তো প্রশ্ন। মানে যারা বলছেন যে তৃণমূল অরিজিনাল তৃণমূল তারা দুর্নীতি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে যুক্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন তারা দুর্নীতির সাথে যুক্ত, তারা কারা? যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ততদিন অবধি তারা দুর্নীতির সাথে যুক্ত। আবার এদিকে চলে এলে তাহলে তারা ভালো? আমার জানা নেই, আমি বিষয়টা বুঝতে পারছি না। অরূপ বিশ্বাসকে নিয়ে অনেক রকম অভিযোগ হলো, অনেক টালবাহানা হলো, তাকে পুলিশ খুঁজছে, তাকে ইডি সিবিআই সবাই খুঁজছে। তারপর হঠাৎ করে দেখা গেল যে তিনি ঋতব্রতদের শিবিরে চলে এলেন, তারপর তাকে সব জায়গায় দেখা যাচ্ছে। ফিরাদ হাকিম, তিনি ওপার থেকে এপার হয়ে গেলেন, তাকে নিয়ে অনেক অভিযোগ ছিল। তাহলে কি উনি এখন ভালো? বিষয়টা কি? এবং সেখানেই তো প্রশ্ন যে এই ভালো তৃণমূল, স্বঘোষিত ভালো তৃণমূল বা এই নতুন তৃণমূল, এটাকে দিয়ে কি কোথাও তৃণমূল কিনা সেটা জানা নেই, আমি এখানে অপোজ করছি। আমি বলি এইভাবে যে আদিমূল আর ছিন্নমূল, মানে তৃণমূল এখন দুভাগে বিভক্ত। আদিমূল যারা অরিজিনালি তৃণমূলের অরিজিন আদিমূল, আর ছিন্নমূল যারা তৃণমূল থেকে বেরিয়ে গেছেন, দাবি করছেন কিন্তু তৃণমূল থেকে বেরিয়ে গেছেন, তাদেরকে আমি ছিন্নমূল বলছি। আদিমূল আর ছিন্নমূল, ভালো মূল আর কি, ভালো তৃণমূল বলে কি হয়? তাহলে কি এই ছিন্নমূল দ্বারা এই আদিমূলকে একেবারে সমূলে শেষ করার চেষ্টা চলছে কোথাও, বা এই ছিন্নমূলই চাইছে একেবারে মূল তৃণমূলকে সমূলে শেষ করতে? এটা আমার প্রথমত মনে হয় না, কারণ ছিন্নমূলের এত ক্ষমতা হতেই পারে না। দায়িত্ব নিয়ে বলছি, ছিন্নমূল তার তো কোনো অস্তিত্বই ছিল না, দিন দিন সেইটা বড় হচ্ছে, যার অস্তিত্ব ছিল সেটা বড় হচ্ছে, তাদের কোনো ক্ষমতা নেই আদিমূলকে ধ্বংস করবে। তাহলে হচ্ছেটা কি? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর একটা কথা বলেছিলেন, একটা প্রেস কনফারেন্সে খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। সেটা হলো
বিরোধী দল থাকবে, সব বিরোধী দল থাকবে, শুধু তৃণমূল পশ্চিমবঙ্গে থাকবে না, তৃণমূলকে শেষ করে দেব। এই কথাটা আজকে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় প্রাসঙ্গিক একটা কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দল হিসেবে তৃণমূলকে দেখতে চাননি। তৃণমূল কোথাও আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে। আর আরও একটা কথা বলবো, শ্রমিক ভট্টাচার্য, তোমার মনে পড়বে রাজ্য সভাপতি তিনিই বলেছিলেন যে এক্ষুনি অতি উৎসাহী হয়ে বিজেপি হওয়ার চেষ্টা করবেন না, আমরা কাউকে বিজেপিতে আগামী 1 মাস নেব না। 4 মে তিনি বলেছিলেন আগামী 1 মাস নেব না। তাই নিয়ে আমি একটা এর আগে লাইভ করেছিলাম, তোমার মনে পড়তে পারে। তাতে আমি বলেছিলাম যে তাহলে কি 1 মাস পর সবাই বিজেপিতে ঢুকবে? তারা কি সবাই লাইন দেবে 1 মাস অপেক্ষা করার জন্যে? তাহলে কি দুয়ারে সরকার ছিল মমতার প্রকল্প, এবং এই প্রকল্প নতুন প্রকল্প দুয়ারে বিজেপি? কিন্তু তারপর আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য বলেন আগামী 3 মাস আমরা কাউকে নেব না। তাহলে এরা যাবে কোথায়? তৃণমূলে থাকলে সমূহ বিপদ। বিজেপি, শুভেন্দু অধিকারীর বিজেপি, এই মুখ্যমন্ত্রীর বিজেপি, তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি একটার পর একটা খুঁজে বার করার চেষ্টা করছেন এবং তার জন্য যা যা করা দরকার করার চেষ্টা করছেন। যারা তৃণমূল, ঘোষিত তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তাদের যা যা দুর্নীতি আছে তারা খুঁজে বার করার চেষ্টা করছেন এবং শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে অনেকে কথা বলার সুযোগ পাচ্ছেন না বলেও অভিযোগ করছেন। আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল কর্মী বা স্থানীয় নেতা, তাদের উপর ডিম থেরাপি চলছে, ডিম ছোঁড়া হচ্ছে। তাহলে এগুলো থেকে যদি বাঁচতে হয়, আরামে এসির হাওয়া খেতে হয়, ঘরে বসে ঠাট্টাই আর কি করা যায়, আরামে টিভি দেখা যায়, ক্যামেরার সামনে মুখ দেখানো যায়, তাহলে এই প্রক্রিয়াটা তৈরি করতে গেলে কিছু করা দরকার। আমি এটা খুব ছোট্ট করে উদাহরণ দিই। জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম বিশ্বস্ত এক নেতা, ফলতার, এবং ডায়মন্ড হারবারের আর এক নেতা যিনি এইবার মগরাহাট থেকে জিতেছেন, শামীম, ইনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের নেতা। ঋতব্রত শিবিরে রয়েছেন শামীম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেই ছিলেন জাহাঙ্গীর এখন জেলে, শামীম এখন ভালো। তৃণমূল শব্দটা আমি বলতে পারবো না, আমার মনে হয় না যে নির্বাচন কমিশন তাদেরকে তৃণমূল বলে দিয়েছে। তো শামীম জেলে নেই, জাহাঙ্গীর জেলে। এই জাহাঙ্গীর এবং শামীম, এদের দুজনকে নিয়ে একই রকমভাবে বিভিন্ন সময় বিজেপিরা যখন বিরোধী শিবিরে ছিল, কখনো সুকান্ত মজুমদার, কখনো শ্রমিক ভট্টাচার্য, কখনো শুভেন্দু অধিকারী তোপ দেখেছিলেন। তারা সরকারে এসেছেন। জাহাঙ্গীর খান অ্যারেস্টেড হয়েছেন, শওকত মোল্লা অ্যারেস্টেড হয়েছেন, শামীম কিন্তু রয়ে গেছেন। তাই কোথাও এখানেও একটা ডিসক্রিপেন্সি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নিশ্চয়ই শুভেন্দু অধিকারী বলেছেন কুণাল ঘোষকে যে যারা ভালো হওয়ার চেষ্টা করছেন, ভালো বনার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে অভিযোগগুলো আমাদেরকে দেবেন, আমরা কিন্তু ব্যবস্থা নেব। আমরা চোখ রাখবো ব্যবস্থা নিচ্ছেন কিনা। 2 মাস সবে হয়েছে ফলাফল ঘোষণার। আগামী সময় আমরা জানি নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেমন গেছেন, তেমনি ঋতব্রত শিবিরও কিন্তু গেছেন। তারাও বলছেন যে তৃণমূলটা আমাদের প্রতীক, আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন। সে হাসি কারা হাসবেন সেটা তো সময় বলবে। তবে এই তৃণমূলের অন্দরে যা হচ্ছে তা নিয়ে যে মুখ লুকিয়ে বামফ্রন্ট খুব একটু হেসে নিচ্ছে, এটা তো সত্যি কথা। আর বিজেপিও বলছে দেখ কেমন লাগে, তাই তো? একদম, মানে সোশ্যাল মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল যতগুলো প্ল্যাটফর্ম আছে সেই দিকে তাকালেও কিন্তু সেটাই মনে হচ্ছে যে এই লড়াইতে কোথাও বামফ্রন্ট আবার মাথা চড়ে একটু ওঠার চেষ্টা করছে বা প্রধান বিরোধিতায় আসার চেষ্টা করছে। তৃণমূল বুঝি মুছে গেল। সময় বলবে, শেষ কথা তো সময় উত্তর দেবে।
আপাতত আজকের মতো আমরা এখানেই শেষ করি। নিশ্চয়ই চোখ রাখবেন আপনারা, এবং আপনাদের যে মতামত বা আপনাদের যদি কিছু বলার থাকে আপনারাও আমাদেরকে সরাসরি কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে পারেন আপনাদের মতামতের কথা। এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। শুভরাত্রি। Subscribe our channel. Press the bell icon.